আমি প্রতনু ব্যানার্জি বলছি। আমি ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট অ্যান্ড মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্টের ফাউন্ডার। আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমি এখানে মোর দ্যান 12 ইয়ার্স টিচিং করছি। এখন আপনাকেও এখানে রেখেছি টিচার হিসেবে, বিভিন্ন কোর্স করান। আমার কিছু প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আপনি তো কম বয়সে যোগাও করেছেন। আপনি টোটাল ছোট বয়সে কটা যোগা শিখেছিলেন এবং কতগুলো করতে পারতেন? কীরকম কম্পিটিশনে গেছেন একটু একটু আমাকে। আমি 100-র উপরে যোগা শিখেছিলাম। আচ্ছা, কার কাছে আছে শিখেছেন? দেবাশিস মন্ডল। আচ্ছা, কতদিন ধরে যোগা শিখেছেন? কমপক্ষে 5 থেকে 6 বছর। কোন কোন কম্পিটিশনে গেছেন? কোন কোন সালে? কোন কোন সালে আমার মনে নেই, তবে আমি আন্তর্জাতিক লেভেল অবধি যোগা করেছি। কম্পিটিশনের নাম কি ছিল? অত মনে নেই, ওগুলো পরে দেখব। আচ্ছা, আপনি অঙ্কে কেমন ছিলেন ছোটবেলায়? অঙ্কে আমি এমন ছিলাম, এটা আমি গর্ব করছি না, কিন্তু এই ঘর থেকে যদি কেউ পাশের ঘরেও অঙ্ক ভুল করতো তাহলে আমি বলে দিতে পারতাম। আপনি অঙ্কে কোন কোন জিনিসে স্ট্রং, কোন কোন বিষয় স্ট্রং? আমি পাটিগণিত আর জ্যামিতি। আচ্ছা, কোন ক্লাস অবধি আপনি অঙ্ক করেছিলেন? কত মার্কস পেয়েছিলেন? আমি প্রাথমিক বিদ্যালয় থেকে অঙ্ক করা শুরু করি, আর আমার মাধ্যমিকের পর্যন্ত অঙ্ক ছিল। মাধ্যমিকে আমি 72 পেয়েছিলাম অঙ্কে। আচ্ছা, আপনি বাংলায় কেমন ছিলেন? কত মার্কস পেয়েছিলেন? বাংলায় আমি চিরকালে মোটামুটি 80% উপরে নম্বর করেছি। আচ্ছা, কোন স্কুলে পড়তেন? আমি প্রাথমিক বিদ্যালয়ে সুধীন্দ্রনাথ শিশু বিদ্যালয়ে পড়তাম, আর দ্বিতীয় বিভাগে উচ্চশিক্ষা করেছি খোলসাকোট আদর্শ বিদ্যালয় থেকে। আপনি রেসিটেশনে কেমন নম্বর পেয়েছিলেন? রিসাইটেশনে আমি প্রতি বছর 7 বছরের মধ্যে প্রতি বছরই ডিস্টিংশন নিয়ে পাশ করেছি। আচ্ছা, রেসিটেশনে আপনি যেখানে পড়েছেন সেখানে কি কেরিয়ার কি ছিল? একটা লোক যদি রেসিটেশন শেখে, কমপ্লিট করে, তারপরে সে কি কি জায়গায় এরিয়ার করতে পারবে? একটা একটা রেকর্ড করছে, ভিডিও করছে না। একজন যদি মন দিয়ে ছোট বয়স থেকে রিসাইটেশন শেখে, তাহলে সে একজন উচ্চমানের আবৃত্তিকার হবে, আর সে অর্থ উপার্জন করতে পারবে, বলতে স্টেজ পারফরমেন্স করে অর্থ উপার্জন করতে পারবে, বা সে টিচিং লাইনও করতে পারবে রিসাইটেশন। স্টেজ পারফরমেন্সে মিনিমাম সে কত রোজগার করতে পারবে, আর ম্যাক্সিমাম সে কত রোজগার করতে পারবে? ম্যাক্সিমামটা ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, আর মিনিমাম 1 ঘন্টায় সে 7 থেকে 8 হাজার টাকা নেবে। আচ্ছা, আর হচ্ছে যে গল্প পাঠে আপনার কেমন অভিজ্ঞতা আছে? কিরকম ধরনের গল্প পাঠ শিখেছেন এসব? গল্প পাঠ বলতে আমি যে কোনো গল্প বলতেও পারি, আবার লিখতেও পারি। আর আপনি কোন কোন ডিস্ট্রিক্টে গিয়ে আবৃত্তি মানে স্টেজ শো করেছেন? কলকাতায় তো করেছি, এছাড়াও বাইরেও অনেক জায়গায় করেছি। কোন কোন রাজ্যে, কোন কোন ডিস্ট্রিক্টে, জেলায়? মুর্শিদাবাদ, নদিয়া। আচ্ছা, সেখানে কি যে অর্গানাইজার সে কি স্পন্সর করতো, নাকি আপনার টাকায় যেত? কোনো কোনো ক্ষেত্রে স্পন্সর করতো, কোনো কোনো ক্ষেত্রে নিজের অর্থ ব্যয় করেও করতে হয়েছে। আচ্ছা, আপনার ভবিষ্যতে আবৃত্তি নিয়ে
কি করার ইচ্ছা আছে, প্রাইভেট টিউশন নিয়ে কি করার ইচ্ছা আছে? প্রাইভেট টিউশন এবং আবৃত্তি দুটো নিয়ে বিশেষভাবে চর্চা করার ইচ্ছা আছে। আর অনেক ছোট ছোট শিশু বা মধ্যে সেটা বিকাশ ঘটাবার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। ছেলেবেলার তৃতীয় ভাগ। প্রথম ও দ্বিতীয় ভাগে বলেছি আমি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চশিক্ষা লাভের জন্য উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশুনো করেছি। পড়াশোনায় আমি কোনোদিনই খারাপ ছিলাম না, কিন্তু একটা দুরারোগ্য ব্যাধি আমাকে কিছুদিনের জন্য থামিয়ে দিয়েছিল। কিন্তু আমি কোনো কিছুতেই থামিনি। 2007 সালে আমি ভর্তি হই শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ওখান থেকে আমি আবৃত্তি, শ্রুতিনাটক ও গল্প পাঠের উপরে স্নাতকত্ব লাভ করি। একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি বিশেষজ্ঞ হয়ে উঠি। এই বিশেষজ্ঞ হয়ে উঠতে আমার 7 বছর সময় লেগেছিল। 7 বছর পূর্ণ হওয়ার পরেই আমি বিচারক হিসেবে সম্মানিত হই। এই 7 বছরে আমি নিজেও বহুবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। শুধু এই 7 বছরে না, আমি সেই 3.5 বছর বয়স থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। কিন্তু আমি নিজে বিশেষজ্ঞ হওয়ার পর সুযোগ পাই বিচারকের। আমি বিচারক হিসেবে যেমন বহু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, ঠিক তেমনই নিজেকে গুণী মানুষের সান্নিধ্যে বড় করে তুলতে পেরেছি। বর্তমানে আজকে আমি যেটুকু অর্জন করতে পেরেছি তার সবই গুরুজনদের আশীর্বাদ ও ভালোবাসা। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ আমার পাশে এইভাবে থেকে আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কয়েকটা কবিতা আছে। প্রথম কবিতা সুর। আলতা সিঁদুরে রাঙালো সিথি, চন্দন শোভা কাজল নয়নে টানা, মনের মানুষ অচেনা হলে মনের ঘরে অসুখ বাঁধে রানা। চাওয়া পাওয়ার এই খেলা ঘরে জুড়ে শুধু আজীবন চলে পেয়ে তোমাকে হারানোর ভয়। অর্থই মেলে কি সুখের হদিশ বলো, সুখী গৃহ কোণ কুড়ে ঘরেও তো হয়। অভিমান মেঘ জমলে মনের ঘরে, বন্দি সেকলে বেদনা নুপুর পায়। আলতো আবেশে জড়িয়ে বুকের মাঝে, আদরের রেণু ঠেলে দিও তার গায়ে। ইটের দেওয়াল মানেই তো ঘর নয়, অনুভূতি জয়ে গায়ে না লেগে থাকে। সুখের হদিশ পেয়ে যদি চাও তুমি, মনে থেকে শুধু ভালোবাসা দিও আমাকে। পরের কবিতা সপ্তডিঙা। ও মুখ আমি দেখব কেমন করে, উগ্রতাকে ঢেকে রেখেছ প্রসাধনীর ভিড়ে। শ্যামল তনু যদিও মোহময়ী, এই নদীর জল স্বচ্ছ নয় বরং বিপদগামী। একা ঘরে যেমন স্বপ্ন আঁকি, দাঁড়িয়ে থাকে তার আড়ালে ফাঁকি। হিজিবিজি যেসব কথা বলো, মনে কি একটুও তার? প্রেমের কাছাকাছি ছুটছ যেন পায়ে তোমার রেলের চাকা। ভেবো না তোমায় বীরাঙ্গনা, জয় করেছ অশ্বমেধের ঘোড়া। জয় পরাজয় না হয় পরে ভাববো, লিখেছি না তো কোনো এক মহাকাব্য। যদি এই নদীতে ভাসাই সপ্তডিঙা, খুঁজেছি তবু যে আলো হৃদয়হীনা। তবু ভাবছি যাবো কিনা, সামলে দিতে পারবো কিনা বিসম্বাদের হাওয়া। প্রথম কবিতা বসন্ত। তোমাকে ছুঁয়েছে আজকে প্রজাপতি, শরীর আজ তোমার অশান্ত। মাধবীলতার রোমাঞ্চিত ফুল পাতায় বলো, তুমিই বলো এ বসন্ত কার? সূর্যাস্তের মেঘে লেগেছে কি এক বর্ণালী,
কিছু দূরে পলাশের রং লাল, মনে কি ফাল্গুনের সংশয়ে ভার। বলো, তুমি বলো, এ বসন্ত কার? রঙে রঙে আজ বেসামাল অসীম আকাশ, ও পাখি নিসর্গের দিকে একটু তাকাস। এ সৌন্দর্য কত যে অপার। বলো, তুমি বলো, এ বসন্ত কার? দিগন্ত রেখায় নীল নদী জল, বুকে তার স্নেহ সুশীতল। নেভাতে যাব না তার রোদ, যেটুকু আলোর কণা ছুঁয়ে আছে চোখ। যে চোখ যখন গায়ে গুনগুন, চিনে নিতে চায় তাকে অচেনা আগুন। তোমাকে ছুঁয়েছে আজ কোন প্রজাপতি? আজ ভুল হয়ে যায় সব কাজে উদাস প্রকৃতি। হারিয়ে যাওয়ার নেশায় আজ আমি উথাল পাথাল। আজ এই বসন্ত ভীষণ মাতাল। তুমি কোন কুলে বেঁধেছ তরণী? তার বুকে রাত্রি এলো কি সুখের সকাল? বলো, তুমি বলো, এ বসন্ত কার? পরের কবিতা সীমান্ত। মনে করো সবে যুদ্ধ ঘোষণা হয়েছে, মনে করো এক সীমান্তে নেই কোনো সংঘর্ষ। প্রান্তের পর প্রান্ত চড়ে বেড়াচ্ছে নীলগাই, শৃঙ্খল বেঁধে উড়ে বেড়াচ্ছে শীতের পাখিরা। মাথার উপর যুদ্ধ বিমান উড়ছে না, সেই মিসাইলের আওয়াজ শুধু উড়ে যাচ্ছে নীল আকাশে বসন্তের সাদা মেঘ। প্রতিটি স্তম্ভের মাথায় উড়ছে শুধুই শ্বেত পতাকা। এ দেশের পাখিরা ও দেশে বেড়াতে যায় রোজ, তেমনি সীমান্ত পেরিয়ে মানুষ যাচ্ছে ও দেশে কুটুমের বাড়ি। মাঝে মাঝে মসৃণ হাওয়ায় উড়ে আসে প্রেয়সীর প্রেমপত্র, যাতে লেখা আছে স্বর্ণাক্ষরে ঘরে ফেরার আকুল আহ্বান। সীমান্তরক্ষীরা আজ গল্পে ব্যস্ত, হাসির ঠাট্টা চায়ের আড্ডায়। কেউ যদি গান ধরে নাচের তালে তালে, তারা হাততালি দেয় মাঝে মাঝে। ওরা এখন সীমান্তের দুই ধারে বাহারে সুগন্ধি ফুলের চাষ করে। পরের কবিতা প্রেম। প্রেম ফুলে সুগন্ধ মেখে থাক, গোপনে গোপনে রাখা থাক অনুরাগ। শুধু একটু ভালো লাগা হয়ে যাক ভালোবাসা, আর কাছে কাছে থাকা অনুভব বিনিময় সুখ সংলাপ।